বাংলাদেশে সহিংসতার সমর্থন করে না যুক্তরাষ্ট্র। জড়িতদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কোনো অজুহাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হোক কিংবা যারা বিক্ষোভ করেছে তাদের দ্বারা সংঘটিত হোক, সহিংসতার জন্য দায়ী যে কাউকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন করতে। ছাত্রদের কথা কি চলবো? ছাত্ররা কি বুঝে? আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন না, আপনারা জনগণের কথা শুনেন না। আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, কোনটা অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। নভেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয়টা এখন শিওর না, বাট ওবায়দুল কাদের সহ আরো বেশ কয়েকজন। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে উঠে এলো 5 আগস্ট পরবর্তী সময়ে জনরোষে পুলিশ হত্যা ও থানায় হামলার বিষয়। এ নিয়ে কি বলল যুক্তরাষ্ট্র? I will say, with respect to Bangladesh, democracy, as we've said any number of times, as it pertains to. যদি মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকে, সরকার যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা ঠিকঠাক থাকে, তাহলে নভেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। অবশক্তি প্রশ্রয় ও আশ্রয় প্রতিরোধহীন অসম্ভব ঘটনা করতেই পারে। মানুষের ঘরে এত ডাকাতি থাকে, ছাত্ররা নামাইছে, ছাত্রকে নাম দিয়েছে না, কোনটা ঢুকে হাসিনারে বাইক করছে। আওয়ামী লীগের চোখের কাঁটা ছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নতুন পরিচয়ে আবার ঢাকায় এসেছেন বহুল আলোচিত এই দূত। আর্মি চিফ ওয়াকার স্যারের সবকিছু মাস্টার প্ল্যান। ব্রিগেডিয়ার রাশিদুল কিন্তু জেনারেল জিয়ার থেকেও ডেঞ্জারাস এলিমেন্টে তাকে সশস্ত্র বাহিনী বোর্ডের চেয়ারম্যান বানা রাখছে, যেটা ডাইরেক্ট ইনচার্জ হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস সাহেব। এই ব্রিগেডিয়ার রাশিদুল, তারপরে নেভির অফিসার অ্যান্ড জেনারেল জিয়া, এই তিনজন মিলে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সরাসরি জড়িত। তো আমি আরেকটা প্রসঙ্গে যাই, আমাদের সেনাবাহিনী সম্পর্কে, যে এই যে কিছুদিন আগে দেখেন যে বিভিন্ন জায়গায় উপদেষ্টা নিয়োগ করা হলো। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী থেকে, আরেকজন আপনার পাট ও নৌ পরিবহন মন্ত্রণালয়। তাদেরকে উপদেষ্টা হিসেবে কেন নিয়োগ করা হলো না? কারণ আমরা সবসময় র্যাঙ্ক খুঁজি। আর শেখ হাসিনার চাটুকারিতা ছাড়া কেউ কি আপনার উঁচু পর্যায়ে র্যাঙ্ক, সিনিয়র সেক্রেটারি বা সচিব বা মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল হওয়ার কথা? এই মাত্র পাওয়া গরম খবর, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ভয়াবহ হামলা, 2 নেতাকে পিটিয়ে হত্যা। ডক্টর ইউনূসের উপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন জো বাইডেন। এদিকে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। আগামী মাসের 8 তারিখের মধ্যেই বাংলাদেশে ফেরত এসে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, এমনই চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অবস্থা ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। গত 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা এবং তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সম্প্রতি নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, যারা সহিংসতা করেছে তাদের কোনো অজুহাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হোক কিংবা যারা বিক্ষোভ করেছে তাদের দ্বারা সংঘটিত হোক, সহিংসতার জন্য দায়ী যে কাউকে জবাবদিহি করতে হবে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিং এর সময় এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার এসব কথা বলেন। এক সাংবাদিক বলেন, 5 আগস্টের মধ্যে এবং শেখ হাসিনার বিদায়ের পর 8 আগস্টের মধ্যে 3000-এর বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, 400-টিরও বেশি থানায় হামলা হয়েছে। পরিকল্পিতভাবে কিছু বিক্ষোভকারীর লক্ষ্যবস্তু ছিল আওয়ামী লীগ সদস্য। এই নিয়ে তার প্রশ্ন ছিল, মার্কিন প্রশাসন কি রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করবে? এই প্রশ্নের জবাবেই মিলার বলেন, সহিংসতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা কি আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু নেই, খোলামন নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে পদত্যাগ করতে, ছাত্রদের কথাই কি দেশ চলবো? ছাত্ররা কি বুঝে? আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন না, আপনার জনগণের কথা শুনেন না। আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, কোনটা অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। 8টি দিবস নিয়ে যে অন্তর্বর্তী সরকার যে এই সিদ্ধান্ত, এই অবাস্তব সিদ্ধান্ত, বাংলার জনগণ 18 কোটি জনগণ এই সিদ্ধান্ত কখনো মান্য নিবে না। হতে পারে 15 আগস্ট এটা বাধ্যতামূলক, এই দেশের 18 কোটি মানুষের 15 আগস্ট 7ই মার্চের যে দিবসটা, এটা কখনো বাংলার মাটিতে জনগণ মাইনা নিবে না। ছাত্র জনতা যে আন্দোলনের কথা বলছেন, শুধু ছাত্রদের কথা কি দেশ চলবে? এগুলো জনগণের দেশে একতা ছিল না, আমরা ছিলাম না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা কি আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনার এই দেশের ভিতরে একটা গণঅভ্যুত্থান করছেন এবং সরকারকে হটাইছেন যে কোনো একটা যুগসাজের মাধ্যমে, আমেরিকার দালালের মাধ্যমে। আমেরিকার দালালরা যে কথা বলছে, আমাদের এই ডক্টর ইউনূস সাহেব উনি কথা বলছে। আপনারা খালি ওই যে হাইকোর্টে কি হয়েছে এইগুলি নিয়ে বিস্তারিত জনগণের কাছে গেছেন কখনো? বাধা নিয়ন্ত্রণ দিকে গেছেন? হাইকোর্টে কোন বিচারপতিকে অবসান করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল, কোনটা এটা কোনো আওয়ামী লীগের দেশের মানুষ না? আওয়ামী লীগ সবাই কি আওয়ামী লীগের দালাল? একটা যদি কোনো কিছু হয়, এটা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল, এটা কি বাংলার জনগণকে মানে নিবে? 7ই মার্চ বাসর এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা মানে নিছে। এখন আপনারা বলেন এটাও বাদ দিবেন, এটা কি মগের মুল্লুক? এটা মগের মুলুক না, এই দেশের জনগণ এটা কখনো মান্য নিবে না। আপনারা যা খুশি তা করতে পারেন। এখন আওয়ামী লীগ রাজপথে নেই, আওয়ামী লীগ কথাবার্তা বলতে পারে না। শুধু আওয়ামী লীগ নেই, দেশের বিএনপি বলেন, আপনারা ছাত্রদেরকে একটা হুজুক একটা বলে দিচ্ছেন, ঠিক আছে তুই রাজাকার একটা কথা রব উঠাইছেন, ছাত্রদের মজক দুলাই দিয়ে আপনারা একটা পায় আলাইছেন। এটা হয় না, এখন সময় বুঝবে। ভাই এই চেয়ারটা হলো বহুত খারাপ জিনিস। যখন এই চেয়ারে আসবে, ছাত্রছাত্রীরা বলছে এই দেশে বৈষম্য থাকবে। এখন বৈষম্য বলতে বাংলাদেশে বিন্দু পরিমাণ আছে? বৈষম্য বলতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে। এখন বৈষম্য কোথায়? একটা লোক যদি অ্যারেস্ট হয়, আপনার থানা কোর্টে গেলে আপনি ডিম মারেন, অমুক করেন, এটা কি বৈষম্য? এটা বাজার যান, যে কোনো আগে বলছে হলো এই চান্দাবাজি থাকবে না, দুর্নীতি কোনো কিছু থাকবে না। এখন প্রত্যেক জায়গা চান্দাবাজি কারা করতেছে? এখন বৈষম্য কোথায়? ছাত্রদের এখন জিজ্ঞেস করে না, এখন বৈষম্যরা প্রতিরোধ করে কারা? বৈষম্য কই? বাংলা মাটিতে আছে বৈষম্য? দেখেন আপনি কোন সেক্টরটা বৈষম্য থাকবেন। দেখেন ছাত্রছাত্রীদেরকে মগজ ধুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য, যে যেমন ইচ্ছা করতেছে, যে যারা বার্তা মারতেছে, যে যারা গাড়ি কাটতেছে। এখন বৈষম্য কোথায়? এই দেশের মানুষ বলতে বৈষম্য এখন সকলের সমান অধিকার, তাই না? এখন এই দেশের সাথে চলে যাবো। এই যে শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, শিক্ষকরা যদিও অপরাধ করে থাকে, শিক্ষকরা আইনের আওতায় আনেন। আপনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, আপনাকে শিক্ষকের জুতার মালা দিচ্ছেন, আপনাকে শিক্ষকের গাড় ধরে বাগ করতেছেন, জোর করে সাইন করাইতেছেন। এটা কোথায়? এটা কি মগের মুলুক এই দেশটা? আজকে শিক্ষকের যে অভিশাপ কোন মনে থেকে আছে? শিক্ষকরা যদি লেখাপড়া এখনো মনে থেকে একটা অভিশাপ দেয়, এই ছাত্র জীবন ধ্বংস। ছাত্র কখনো ভালো শিক্ষা অর্জন করতে পারবে না। এই ছাত্র, এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচনের পরিবেশ করা। এবং বর্তমানে একান্ত দরকার বাজার সিন্ডিকেট। বাজারের যে অবস্থা, মানুষের মধ্যে হাতঘাত, মানুষের কান্নাকাটি করতেছে। বয়স্ক লোক, আপনার বেতন আছে 20,000 টাকা, বেতন এখন 40,000 টাকা নাই। যেই ডিমা ছিল আপনার 40 টাকা হালি, এই ডিমের দাম এখন 65 টাকা হালি। যেই ডিমা ছিল 120 টাকা ডর্জন, এই ডিমের দাম 175 টাকা ডর্জন। আপনি জনগণের কাছে যান, আপনি নির্বাচনের একটা পরিবেশ করেন। জনগণের কাছে গিয়া কিভাবে নির্বাচনটা করতে হবে, মানুষের মধ্যে যে কষ্ট, আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন। আপনি জনগণের কথা শুনেন না। আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, কোনটা অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। আপনি জনগণের কাছে যান, জনগণ দেখেন কি চাই। জনগণ তো বর্তমানে অনেক হাত ডাক, যার বেতন ছিল 20,000 টাকা, বেতন তো 40,000 টাকা হয় নাই। ও বাজারে গেছে, যে জিনিস কিনছে 10 টাকা দেবে, জিনিস 20 টাকা কিন্তু দিতে, ও তো অনেক অবস্থা খারাপ। ওর সংসার কিভাবে চালাবে, ঘর ভাড়া কিভাবে, স্কুলে বেতন দিবে, ওই যাতায়াত ভাড়া কোথায় থেকে আসবে না টাকা? আপনারা এগুলি নিয়ন্ত্রণ করেন। আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এটা ছাত্ররা একটা কোনো কিছু নেই গিয়ে 20-50 জন, 100, 200, 300 খোলামন নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে, পদত্যাগ করতে করেন। আপনি আইনের মাধ্যমে করেন। ছাত্রদের কথা কি দেশ চলবো? ছাত্ররা কি বুঝে? আপনি বুঝেন? ছাত্ররা একটা ছাত্র বয়স হলো 18 বছর, 19 বছর, 20 বছর, এদের মেধা আর একটা বুদ্ধিজীবীর মেধা অনেক ডিফারেন্স। একটা বুদ্ধিজীবী আমলা এদেশে এইভাবে হয়ে থাকে না। এখন আমরা শুধু আওয়ামী লীগের আমলা, বিএনপি যাবার সবারই আমলা চাইতেছে। ওদের মতামত নেন, ওই রাজনীতির সংগঠন যারা আছে ওদের কাছে মতামত নেন। দেশ কিভাবে কন্ট্রোল করতে পারেন, দেশের নির্বাচন কিভাবে হবে, জনগণ কিভাবে ভালো থাকতে পারে। আমরা চাই সাধারণ পাবলিক, আম জনতা, দেশটা শান্তি থাকুক, কোনো শৃঙ্খলা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, কারণ জুলুম হবে না, সবাই সম্মিলিতভাবে আমরা একত্রভাবে থাকি। যদি মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকে, সরকার যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাও ঠিকঠাক থাকে, তাহলে নভেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। সজীব ওয়াজের জয়টা এখন শিওর না, বাট ওবায়দুল কাদের সহ আরো বেশ কয়েকজন। তো নভেম্বরে তার এই ফেরত আসা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া। দর্শক, বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতা কর্মীরা আছেন, তাদেরকে ঠিক গনে গনে 1 মাসের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দিয়েছে আমাদের আদালত। কারণ আজকে না, মানে গতকালকে আপনার আমাদের যেই কি বলা হচ্ছে বিচার
ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে প্রথম বিচার কাজ শুরু হয়েছে। আর বিচার কাজের প্রথম দিনেই শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম আছেন, বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তারা বলছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, বিচারের কাজে বা বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। আর এ নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বিষয়টা বলেছিলেন। ইভেন গতকালকে যখন আদালতের এই নির্দেশনা আসলো, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের পুলিশ বা র্যাব বা যারা আছেন তাদের না, এটা হচ্ছে সরকার টু সরকার। এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যতটুকু পরিমাণ চেষ্টা করা দরকার ততটুকুই করা হবে। এখন আমরা ধরেই নিতে পারি যে ভারত শেখ হাসিনাকে দিয়ে দিবে। হঠাৎ করে মোদির মনে হলো যে না, আপকামিং বাংলাদেশের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই, অথবা কূটনৈতিক সম্পর্কটাকে খারাপ করতে চাই না, তো তারা মনে করলো যে দিয়ে দিবে। তো শেখ হাসিনার কিন্তু সেখান থেকে পালানোর আর কোনো উপায় থাকবে না। যদিও ট্রাভেল ডকুমেন্ট যেটা আছে সেটাও শেখ হাসিনা ব্যবহার করলো না, কারণ শেখ হাসিনাও ঘোষণা দিয়েছে বা সজীব ওয়াজেদ জয় ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান, ইভেন তিনি বিচারের মুখোমুখি হতে চান। এখন প্রত্যেকের কথাগুলা আমরা যতটা সুন্দরভাবে দেখছি শুনছি, তাহলে তো এটা নিশ্চিতই আদালত থেকে নির্দেশনা এসে গেছে। পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যে ভারতের সাথে যেমনি হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। আর পাশাপাশি শেখ হাসিনা বলছে ভাই এই ট্রাভেল ডকুমেন্টস দিয়ে আমি অন্য কোথাও যাব না, আমি বাংলাদেশে গিয়ে বিচারের মুখোমুখি হতে চাই। তাহলে দুয়ে দুয়ে যোগ করলে 4 মিলে গেল, তার মানে নভেম্বরে শেখ হাসিনা দেশে আসছেন। এটা হচ্ছে ভিডিওর প্রথম অংশের সুন্দর কথাবার্তায়। আমার কাছে মনে হচ্ছে যে সরকার যেভাবে বলছে, ইভেন ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনূস এই কথা বলছেন যে বিচারের প্রয়োজনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পর তার বিচার কি হবে? যতগুলা গণহত্যার মামলা হয়েছে, পাশাপাশি যতগুলা হত্যা মামলা হয়েছে, সবগুলা মামলায় শেখ হাসিনার যাবজ্জীবন, এখন বয়স অলরেডি চলে মনে হয় প্রায় 80-র উপরে, আমি জানি না সঠিক বয়স কত, তো যাই হোক 80+ যদি হয়, তাহলে আমাদের এই ট্রাইব্যুনাল থেকে যেই রায় আসবে যাবজ্জীবন হতে পারে, তারপর আপনার ধরেন ফাঁসিও হতে পারে, সামহাও ধরে নিলাম আমরা যে এমন কিছু হবে। তাহলে কি ঘটতে যাচ্ছে নভেম্বর আগামী মাসে? এখন আমাদের সরকার যত সহজে বলছেন, বিষয়টা কি এতটা সহজ হবে? ধরেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, অথবা শেখ হাসিনা নিজেও যখন বলছেন বাংলাদেশে ফিরে আসবেন, সীমান্ত দিয়ে চট করে ঢুকে হোক অথবা বিচারের মুখোমুখি হোক, তো যদি এরকমই হতো বাংলাদেশ থেকে ওই মুহূর্তে তিনি কেন পালালেন? কেউ কেউ বলছেন, শেখ হাসিনা নিজেও বলছেন যে বাংলাদেশের প্রাণহানি তিনি দেখতে চাননি, সেই কারণে তিনি পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ থেকে চলে গেছেন, পরে তিনি আবার ফেরত আসবেন। এরপর আমরা শুনেছি তিনি এয়ারপোর্টের মাধ্যমেই বাংলাদেশে প্রবেশ করবেন। তো সবকিছু মিলে যারা অপেক্ষা করছেন শেখ হাসিনার বিশাল একটা শাস্তি হবে, সাজা হবে। ডক্টর ইউনূসের সরকার ওই পরিমাণ ক্যাপাবল আছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। তো আমরা দেখতে চাই আগামী নভেম্বর মাসে আসলে আমাদের সরকারের কতটুকু ক্ষমতা আছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে কিনা। এটা কিন্তু একটা সক্ষমতার পরিচয় হবে। এখন ভারত কি ভাবছে, সবচেয়ে জরুরি হচ্ছে সেইটা। আওয়ামী লীগের চোখের কাঁটা ছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নতুন পরিচয়ে আবার ঢাকায় এসেছেন বহুল আলোচিত এই দূত। বাংলাদেশ থেকে ফিরে গিয়ে মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন পিটার হাস। সেই পরিচয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসেন হাস। ঢাকায় এসে এরই মধ্যে গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জির প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস। গত 27 সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে 33 বছরের কর্মজীবনের ইতি টানেন। 3 দিনের মাথায় 1 অক্টোবর তিনি জ্বালানি কোম্পানির উপদেষ্টা হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন। কূটনীতির ক্যারিয়ারে জীবনের শেষ পদায়নে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। গত 22 জুলাই সোমবার মধ্যরাতে নির্ধারিত মিশন শেষে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান আলোচিত এই মার্কিন কূটনীতিক। পূর্বসূরিদের মতো পিটার হাসও ছিলেন বাংলাদেশিদের কাছে বেশ পরিচিত কূটনীতিবিদ। নগর বিচ্ছিন্ন চায়ের দোকান কিংবা ঢাকায় পার্টি হেডকোয়ার্টার, কূটনৈতিক আড্ডা কিংবা রাজনৈতিক দলের কর্মসূচি সর্বত্রই আলোচনায় ছিলেন তিনি। মার্কিন কূটনীতিক হিসেবে বাংলাদেশের বিষয়ে মার্কিন নীতি, অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে রাজনীতিক ও আমলাদের অফিস, বাসায় এবং গণমানুষের কাছে ছুটে চলেছেন পিটার হাস। এসবের জন্য হয়েছিলেন তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরাগভাজন।
2022 সালে মার্কিন রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসেন পেশাদার কূটনীতিক পিটার হাস। প্রায় 2.5 বছরের ঢাকা মিশনে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, বাকস্বাধীনতা প্রভৃতি ইস্যুতে কথা বলা এবং বাংলাদেশকে ইন্দো প্যাসিফিকে যুক্ত করার লক্ষ্যে ব্যস্ত ছিলেন হাস। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে খুনিকে আশ্রয় দেওয়া, অভিযোগ রুহুল কবির রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, পতিত স্বৈরাচার বসে নেই। গতকাল প্রতিবেশী দেশের একটা স্টেটমেন্টে তারা স্পষ্ট ভাষায় বলেছে, শেখ হাসিনা সেখানেই আছে। ভারতের সঙ্গে তো আমাদের প্রত্যাবর্তন চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যাবর্তনের বিষয়টি সমাধান করতে পারে, তাকে ফিরিয়ে আনতে পারে। আর তা না হলে বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে তারা সেখানে আশ্রয় পাওয়ার সুযোগ নেবে। বিভিন্ন দেশে এভাবে আশ্রয় পাওয়ার সুযোগ পাবে। শুক্রবার জিয়াউর রহমানের ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির এ মুখপাত্র বলেন, এখনো স্বৈরাচারের হিংস্র থাবা থেকে মুক্ত হতে পারছি না। গতকাল হঠাৎ করে 50 থেকে 60টি জেলায় শাটডাউন করা হয়েছে। এরা কারা? আমরা কিন্তু প্রায় দিনই বলেছি, স্বৈরাচারের দোষরা ভিতরে আছে, এরা কিন্তু নাশকতা করবে। আরইবি ও পল্লী বিদ্যুৎ সংস্থাটি গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। গ্রামগঞ্জে আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কৃষি উৎপাদনের জন্য এক মহৎ উদ্যোগ নিয়ে গোটা জাতিকে আলোকিত করার উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। যেহেতু এটি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছেন, এটি ধ্বংস করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করেছিলেন। তারা এখন নামটি রাখতে চায় না। গতকাল যে ঘটনাটি ঘটিয়েছে এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কিন্তু কয়েকবার বলেছি, তাদের দাবি দেওয়া থাকলে সরকারের কাছে নিবেদন করতে পারত, কিন্তু তারা তা না করে গতকাল শাটডাউন করলো কেন? কারণ এটি গভীর ষড়যন্ত্রের অংশ, এটি নাশকতা। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, হঠাৎ আপনারা আনুপাতিক ভোটে নির্বাচনকে সামনে এনে জটিলতা তৈরি করবেন না। আনুপাতিক হারে নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে স্বাধীনতা বিরোধীদের মদত দেওয়া। আপনারা সুপরিকল্পিতভাবে কোনো জটিলতা তৈরি করবেন না। পৃথিবীর অনেক দেশ এ পদ্ধতি চালু করে ফিরে এসেছে। নেপাল চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে। আপনাদেরকে জনগণের অন্তরের ভাষাটা আগে বুঝতে হবে। আওয়ামী লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার সারা জাতির উপর জুলুম করেছে। এখনো সেই জুলুমের ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। তাদের আমলে গড়া সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। জাতি যে প্রত্যাশা করেছে সেটা তারা পূরণ করতে পারেনি। জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে সরকারকে এগিয়ে যেতে হবে। শুক্রবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত রুকুন সম্মেলনে সব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর মহান রব আমাদের মহানগরীর এই রুকুন সম্মেলন অনুষ্ঠিত করার তৌফিক দিয়েছেন। কিভাবে এক দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়? গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল, আমি তোমাদের রব, তারা ধরাকে সরাজ্ঞান করেছিল। তারা শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি, বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল। তিনি বলেন, আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা এরকম হত্যাকাণ্ড আর চাই না। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, যে চেতনার ভিত্তিতে এই বিপ্লব এসেছে তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে। যারা দেশের দায়িত্বে আছেন তাদের দেশের জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদেরকে বলবো, 18 কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জালকে পরিষ্কার করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে আপনাদের এগিয়ে যেতে হবে। এর কোনো বেশ কম জনগণ দেখতে চায় না। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমরা এমন একটি দেশ চাই যে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন আমার দেশের একজন মা, একজন বোন, একজন ওরজাত মেয়ে একাকী রাস্তা অতিক্রম করবে, কিন্তু কোনো জালিমের চক্ষু তার দিকে তাকানোর সাহস পাবে না। আজকে সে দেশটি আমাদের নেই। ওই জায়গা তৈরি করতে চাই। আমরা মায়ের জাতিকে এই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে একজন মা, একজন বোন, একজন মেয়ে বলবে, আমি এই দেশের গর্বিত নাগরিক, আমি ইজ্জত নিয়ে এদেশে আছি, আমি আমার ইজ্জত ও অধিকার ফিরে পেয়েছি। আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই। সমাজের কোন স্তরে আমরা বৈষম্য মানব না। তারপরও কিছু বৈষম্য থেকে যায়। যার যেটুকু মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করেছেন তার সেটুকু মর্যাদার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। মানুষের মতো দল ও ধর্মের ভিত্তিতে বৈষম্য চাই না। রাষ্ট্র সবার। এজন্য রাষ্ট্রের শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা রক্ষার দায়িত্বও সবার। আমরা এদেশে কোনো